আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শুরু করব নবম দশম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। এটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। এখানে আমরা লিখব টপিকের নাম পর্যাবৃত্ত ধর্ম। পর্যাবৃত্ত ধর্ম এই কথাটার অর্থ কি? মানে হচ্ছে যে ধর্মটা পর্যায় সারণী গ্রুপ এবং পর্যায় আকারে পরিবর্তিত হয় তাকে পর্যাবৃত্ত ধর্ম বলে। আই রিপিট, পর্যাবৃত্ত ধর্মটা কি হবে? যে ধর্ম পর্যায় সারণীতে গ্রুপ এবং পর্যায় আকারে পরিবর্তিত হয় তাকে পর্যাবৃত্ত ধর্ম বলে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে ফেললাম যে ধর্ম পর্যায় সারণীতে গ্রুপ এবং পর্যায় আকারে পরিবর্তিত হয় তাকে পর্যাবৃত্ত ধর্ম বলে। দেখো, তোমরা অনেক জায়গায় পর্যাবৃত্ত ধর্ম অনেকভাবে শিখেছো। তো আজকে তোমাকে আমি জাস্ট একটা চিত্র এঁকে শিখিয়ে দিব। তোমার আর কোনোদিন ইনশাআল্লাহ পর্যাবৃত্ত ধর্ম 19 যেগুলো আছে এগুলোর ভুল হবে না। সো আমরা তাহলে শুরু করি পর্যাবৃত্ত ধর্মের চিত্রটা। চিত্রটা এইটা আঁকবা। এই যে দেখো, এখানে একটা দাগ, এখানে একটা দাগ। তো এটা বোঝাচ্ছি, এই যে দেখো হাতের যদি আমি দুইটা হাত ধরি তাহলে এটা বাম আর এটা ডান, তার মানে এটা বোঝাচ্ছে বাম থেকে ডানে যাওয়া তীর চিহ্নটা। আর এটা কি বোঝাচ্ছে? আমি যদি এরকম বলি তাহলে উপর থেকে নিচে আসা বোঝাচ্ছে। তাহলে এখানে আমি কোনো কথা নেই, বার্তা নেই, মাইনাস দিব, এখানে দিব প্লাস। এখন আমি এখানে যে দিলাম, এখানে আমার হবে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, দুইটা হতে পারে, আর হচ্ছে ধাতব ধর্ম। এই দুইটা একই রকম ভাবে পরিবর্তিত হয়। আর এখানে আমি একটু লিখব উল্টা। তো উল্টা ভাবে কাজ করবে কি কি? একটা আছে হচ্ছে ইলেকট্রন আসক্তি, আরেকটা আছে আয়নীকরণ শক্তি, এরপর আছে তড়িৎ ঋণাত্মকতা এটা গেল। আরেকটা আছে হচ্ছে অধাতব ধর্ম। এটা মানে বুঝিয়েছি, যদি ধরো এই যে যদি আমরা পর্যায় সারণীতে যদি একটু তাকাই, পর্যায় সারণীতে গ্রুপ আর পর্যায়, এটা আমি একটু বইটা দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে পর্যায় সারণী। তো পর্যায় সারণীর এই যে এখান থেকে বাম থেকে ডানে বোঝা হচ্ছে পর্যায়, আর উপর থেকে নিচে বোঝায় গ্রুপ। যত এরকম মানে উপর থেকে নিচে বোঝাচ্ছে গ্রুপ, আর বাম থেকে ডানে যা বোঝাচ্ছে পর্যায়। এখন আমরা এখানে কি লিখছি দেখো তো, যদি আমরা এইটার সাথে এটা একটু তুলনা করি, তার মানে বোঝা যাচ্ছে একই পর্যায়ে যদি তুমি বাম থেকে ডানে যাও তাহলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ এবং ধাতব ধর্ম এগুলো মাইনাস মানে হ্রাস পেতে থাকবে। আর যদি একই গ্রুপের উপর থেকে নিচে আসো তাহলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বা ধাতব ধর্ম বাড়তে থাকবে। এটাই গেল। আর এটা আমি উল্টা লিখেছি, মানে কি? যদি কোনটার পারমাণবিক আকার কমতে থাকে তাহলে ইলেকট্রন আসক্তি বাড়তে থাকবে, বা আয়নীকরণ শক্তি বাড়তে থাকবে, বা তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকবে, বা অধাতব ধর্ম বাড়তে থাকবে। আবার যদি আমি এই যে বলি একই গ্রুপের উপর থেকে নিচে আসলে আমরা জানি পারমাণবিক আকার বাড়তে থাকে, তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তি কমতে থাকবে। তাহলে এখন আমি এগুলোর কিন্তু সংজ্ঞা টঙ্গা কিছু দিচ্ছি না, কারণ এগুলোর সংজ্ঞা বইয়ে আছে, কিন্তু আমি 4 মার্কের প্রশ্নে আনসার করা তোমাকে শেখাচ্ছি। তাহলে এখন আমি যদি তোমাকে একটা দেই, ধরো বোরন কার্বন নাইট্রোজেন, এটা যদি আমি দেই আর কি, আমি বললাম বোরন
কার্বন নাইট্রোজেন, তাহলে বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, মানে ইলেকট্রন বা পারমাণবিক সংখ্যা এগুলো আছে। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে এটা কি একটা পর্যায়ে অন্তর্ভুক্ত না, দেখো তো পর্যায় কিভাবে বুঝলাম, সিরিয়াল ওয়াইজ পর্যায়। তাহলে একই পর্যায়ে আমি তোমাকে বললাম যে এইখানে পারমাণবিক আকার কার ছোট কার বড় বের করো। তাহলে আমরা জানি এই যে এই তীর চিহ্ন বরাবর, দেখো তো এইটাকে যদি আমি এটার মাথার উপর দিয়ে দেই, ধরো দিয়ে দিলাম একই পর্যায়ে যেহেতু, তাহলে যেহেতু মাইনাস হবে, তার মানে পারমাণবিক আকার মাইনাস হতে থাকবে বা কমতে থাকবে। তার মানে এটার আকার, পারমাণবিক আকার যা হবে এটার চাইতে এইটা একটু হলেও কমে যাবে, এটার চাইতে এইটা অনেকখানি কমে যাবে। এখন ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হচ্ছে দেখো এখানে 5টা ইলেকট্রন, এখানে 6টা, এখানে 7টা, তার মানে ইলেকট্রন বাড়ছে। আর আমরা জানি কোন মৌলের নিউক্লিয়াস এর চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তার মানে আমি বলতে পারি যে ইলেকট্রন যত বাড়বে নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ তত বাড়বে, আর আকর্ষণ যত বাড়বে তার মানে বাইরের শক্তি তত চেপে আসবে, অর্থাৎ ছোট হতে থাকবে। এজন্য আমি বলতে পারি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার ছোট হতে থাকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাকে দিলাম ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19। তাহলে এরা দেখো এই যে সিরিয়াল নিচে, তার মানে নিচেরটা আমি যদি এই তীর চিহ্নটা এই বরাবর দিয়ে দিই তাহলে পারি এখানে প্লাস আছে প্লাস। তাহলে আমি এখানে বলি পারমাণবিক আকারের ক্রমটা কি হবে বা কোনটা আকার ছোট বড় হবে। তাহলে একটু দেখি, এখানে প্লাস মানে বোঝাচ্ছে এটা যা হবে এটার চাইতে এটা একটু হলেও বড় হবে বা বেশি হবে। তার মানে আমি বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকার বাড়তে থাকে, অর্থাৎ এটার আকার যা হবে এটার চাইতে এটার আকার একটু হলেও বড় হবে, এটার আকার সবচেয়ে বড় হবে। কেন? কারণটা হচ্ছে আমি যদি লিথিয়ামের চিত্র আঁকি, Li পারমাণবিক প্রোটন সংখ্যা 3 ছিল, তাহলে যে 2টা আর 1টা, তাহলে 3টা। সোডিয়ামেরটা আঁকো 2টা, 8টা, 1টা। তাহলে একটু খেয়াল করো তো এখানে শক্তি স্তর মাত্র 2টা, বাট সোডিয়ামের ক্ষেত্রে শক্তি স্তর 3টা, তেমনি পটাশিয়ামের ক্ষেত্রে শক্তি স্তর 4টা। তাহলে একটা করে শক্তি স্তর বাড়তেছে মানে এরিয়াও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম সিম্পলি ভাবে একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকার বাড়তে থাকবে। আর যেহেতু এগুলো বাড়তে থাকবে তাহলে যেগুলো কি হবে, কমতে থাকবে। আমি তোমাকে বললাম যে এখানে কার ইলেকট্রন আসক্তি বেশি, ধর আমি বললাম, তাহলে কি বলবো, আমরা প্রথমে বলবো একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকার বাড়তে থাকে। আর আমরা জানি ইলেকট্রন আসক্তি পারমাণবিক আকারের ঠিক উল্টো ভাবে কাজ করে, অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তি আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ এটার ইলেকট্রন আসক্তি যা হবে এটার চাইতে এটাতে একটু হলেও কম হবে, এটাতে তার চাইতে কম হবে। এটা ছিল আমাদের মেইন কনসেপ্টটা। এখন এখানে আয়নীকরণ শক্তির কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা একটু দেখব। 30 নাম্বার মৌল পর্যন্ত আমরা ব্যতিক্রমটা দেখব। তাহলে আমাদের টপিকের নাম হবে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। আর আশা করি তোমরা এই যে এই পারমাণবিক আকার অনুযায়ী এগুলো বর্ণনা করা বুঝেছো। মানে মেইন কথা তুমি আগে পারমাণবিক আকারটা বের করবা, কোনটা ছোট কোনটা বড়, এরপর এটা ঠিক তার উল্টাটা বলে দেবা, এই আর কিছু না। তাহলে এখানে আয়নীকরণ শক্তি ব্যতিক্রমের ভিতরে প্রথমে আছে বেরিলিয়াম বোরন, এটা আছে। আরেকটা আরো আছে হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন, এটা গেল। এরপর আরো আছে, আমি যদি একটু মুছে দিই কারণ এটা তোমরা বুঝতে পেরেছো, আমি বুঝতে পারছি। যাই হোক এখান থেকে তাহলে এটা গেল। আরেকটা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই তিনটা আছে। আরেকটা হচ্ছে ফসফরাস, সালফার। 30টার ভিতরে এগুলোই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে আমি যদি বেরিলিয়াম আর বোরন বুঝি, একটা বুঝো, বেশি বুঝতে হবে না। বেরিলিয়াম আর হচ্ছে বোরন, তাহলে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, বোরনের 5। তাহলে এখানে একটা কাজ করব, এখানে ইলেকট্রন বিন্যাসটা করে ফেলো 1s2 2s2, আর এখানে ইলেকট্রন বিন্যাস করে ফেলো 1s2 2s2 2p1, এরকম। তো এখন তোমাদের আমি বলে দেই s অরবিটাল মানে বক্স হচ্ছে একটা, আর এখানে তাহলে s একটা, p তে বক্স 3টা, মানে সাব অরবিটাল 3টা আছে। তাহলে এখানে একটু তাকাও,
এখানে s এর দুইটা ইলেকট্রন আছে, তাহলে আমি এটা এরকম দিতে পারি, এখানে s এর দুইটা আছে দিলাম, p তে দেখো একটা আছে একটা দিলাম। তাহলে একটু খেয়াল করো তো, এখানে পরিপূর্ণ অবস্থায় আছে s অরবিটাল, কিন্তু এখানে p অরবিটাল কি পরিপূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় আছে? নাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু খালি আছে, সুতরাং এ খুব সহজে ইলেকট্রন আরো গ্রহণ করতে চাইবে। সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি, এ তো ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, কারণ অলরেডি এখানে আরো খালি আছে, ঢুকতে চাইবে। তার মানে আমি বলতে পারি এখানে যেহেতু খালি আছে, তার মানে এটা অস্থিতিশীল অবস্থায় আছে। তার মানে এখান থেকে ইলেকট্রনটা সরাতে কম শক্তির দরকার হবে। তাহলে আমরা কি শিখলাম এখানে? 4 5 একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমরা জানি যে আকার ছোট হতে থাকে এবং আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি বাড়তে থাকবে, এটা হওয়ার কথা। কিন্তু আলটিমেটলি এখান থেকে দেখো ইলেকট্রনটা ছাড়াতে বেশি শক্তির দরকার হবে, অর্থাৎ এটার আয়নীকরণ শক্তি বেশি, কারণ এটা স্থিতিশীল অবস্থায় আছে আর এটা স্থিতিশীল অবস্থায় নাই। এখন যদি আমি নাইট্রোজেন এটার কথা বলি, নাইট্রোজেনের হচ্ছে 7, অক্সিজেনের 8, তাহলে সেম 1s2 2s2 2p 3, আর অক্সিজেনের 1s2 2s2 2p 4। তাহলে এই যে p এরটা ধরো বক্স তিনটা ইলেকট্রন 1 2 3টা, আর এখানে p তে বক্স তিনটা ইলেকট্রন 4টা 1 2 3 4। তাহলে একটু দেখো এখানে অর্ধপূর্ণ অবস্থায় আছে। এর আগে আমরা পড়েছিলাম p অরবিটাল যদি সবগুলো অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে তারা বেশি স্থিতিশীল, তার মানে তাদের থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির দরকার হবে এবং এখান থেকে ইলেকট্রন সরাতে কম শক্তির দরকার হবে। সুতরাং আমরা বলতে পারি হওয়ার কথা ছিল এরকম যে যেহেতু একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, অর্থাৎ এইটা আয়নীকরণ শক্তি বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু উল্টা হবে, এইটা আয়নীকরণ শক্তি বেড়ে যাবে। তো আশা করি তোমরা এটাও পারবে, এটাও পারবে, এটাও পারবে, এটা পারবে, এটা পারবে, ঠিক আছে? তো এগুলো ছিল হচ্ছে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম মেইন কথা। যেখানে তাও যদি আমাকে বলো, আমি সোডিয়াম এটা দেখিয়ে দিচ্ছি তোমাকে, দেখো সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। ম্যাগনেসিয়াম এখানে 3s2, লাস্টেরটা শুধু ধরি, এখানে 3s2 3p1। তাহলে একটু তাকাও, এখানে 3s একটা আছে, এখানে দুইটা আছে, এখানে 3p টা ধরো একটা ইলেকট্রন। তার মানে দেখো ফাঁকা বেশি কোথায়? p তে। তার মানে এখান থেকে ইলেকট্রন ছাড়াতে খুবই কম শক্তি দরকার, মানে সহজেই ছেড়ে যাবে। তার মানে এটার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। আর এখানে একটু তাকাও, এটা একদম স্থিতিশীল অবস্থায় আছে, তার মানে এখান থেকে ইলেকট্রন ছাড়াতে প্রচুর শক্তির দরকার হবে। সুতরাং এটার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তার মানে এই তিনটার ভিতরে আমি বলতে পারি সবচেয়ে ইলেকট্রন আয়নীকরণ শক্তি বেশি ম্যাগনেসিয়ামের, সবচেয়ে কম এর, তাহলে মাঝখানে চলে যাবে সোডিয়াম। তাহলে আমরা এখানে লিখতে পারি সবচেয়ে বেশি যে ম্যাগনেসিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে আয়নীকরণ শক্তির ক্রমটা গিয়ে দাঁড়াবে। তাহলে ফসফরাস আর সালফার সেম, ফসফরাস 15 সালফার 16। তাহলে যে 1s2 2s2 2p6 3s2 3p3, আর এটা কত হবে? 3p4 হবে। তাহলে যে p তে একটু খেয়াল করো 1 2 3, আর এখানে p তে 4টা, তাহলে 1 2 3 4। তাহলে দেখো তো এখানে বিজোড় অবস্থায় আছে, সবগুলো একই ভাবে আছে, তার মানে এটা বেশি স্থিতিশীল আর এটা কম স্থিতিশীল, কেননা এখানে এক্সট্রা একটা আছে এবং হেরফের দেখা গেছে। তাহলে আমি বলতে পারি এখান থেকে ইলেকট্রন ছাড়াতে বেশি শক্তির দরকার হবে, এখানে কম শক্তির দরকার হবে। সুতরাং এখানে ফসফরাস 15 আয়নীকরণ শক্তি সালফারের তুলনায় বেশি হবে। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ টপিক শেষ করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ইনশাআল্লাহ কমেন্ট করবে, আমি ইনশাআল্লাহ তারপরে আবার দরকার পড়লে এটা নিয়ে একটু হলেও আলোচনা করব। তো আজকের মতো এতটুকু ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস হয়েছে, তাহলে কালকে আবার তার পরের দিন অর্থাৎ শুক্রবারে ইনশাআল্লাহ আবার দেখা হবে সেম টাইমে। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।